আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ভেঙে নেমেছে বৃষ্টির ঢল। শ্রাবণের মেঘসহ ঝোড়ো হাওয়া বইছে সকাল থেকেই। সূর্যি মামাও মুখ লুকিয়েছেন শ্রাবণের মেঘের আড়ালে। ফলে আজকের আবহাওয়া একটু গুমোট। বৃষ্টির দিনে মনটা কেমন যেন বিষাদ লাগে। কাজে মন লাগে না, মনটা সারাক্ষণ ছটফট ছটফট করে। বুঝলাম মনটা এখন গল্প শুনতে চাইছে। কিন্তু এই বৃষ্টি বাদলার দিনে কে গল্প শোনাবে আমাকে? গল্প তো আর যে সে বলতে পারে না। তার জন্য চাই সুদক্ষ গল্পকারকে। এমন কোনো সুদক্ষ গল্পকার কি কেউ আছে? হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। আমার ভাবনার সুতো কাটল। বড্ড বিরক্ত হলাম। এই ঝড় বাদলার দিনে কে এলো সেটাই ভাবতে লাগলাম। ওদিকে কড়া নাড়ার শব্দ ক্রমশ বেড়েই চলেছে। আমি দ্রুত ছাতা মাথায় দিয়ে ছুটলাম সদর দরজার দিকে। দরজা খুলে দেখি ছাতা মাথায় সদর দরজায় দাঁড়িয়ে রয়েছে কিশোরী। মুখে তার চওড়া হাসি। আমাকে দেখে সে তার ঠোঁট দুখানা আরও খানিকটা প্রশস্ত করে বলে উঠল, আহা, আরে দাঁড়িয়ে আছো কেন হে? চলো চলো, বেরোনো যাক। এই বৃষ্টির দিনে বাড়িতে বসে কি করছো? কিশোরীর কথা শুনে এই ঝুম বৃষ্টিতে কোথায় যাব সেটাই ভাবছি। একবার মনে হলো বেচারা কিশোরীর হয়তো মাথায় গন্ডগোল হয়েছে, না হলে এমন ঝড় বাদলের দিনে বেরোনোর প্রস্তাব দিচ্ছে আমায়। আমি একটু সন্দিহান গলায় বললাম, এই কোথায় যাব? কেন? তারানাথ জ্যোতিষীর বাড়ি। এমন বৃষ্টির দিনে গল্প না হলে জমে? বলো। নাও নাও, আর দাঁড়িয়ে থেকো না। গায়ে যা হোক একটা কিছু গলিয়ে বৌদিকে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো এবার। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোমার বৌদি বাড়ি নেই। আমার কথা শুনে কিশোরী অবাক হলো। বলল, নেই মানে? কোথায় গেছেন তিনি? নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রদ্যুৎ রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন গল্প মালঞ্চ অডিও স্টোরি চ্যানেল। আজ আপনারা শুনবেন লেখিকা আমিনা আফরোজের কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, তারানাথ ও জমিদার বাড়ির অভিশাপ। আজকের গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধর আমি প্রদ্যুৎ। তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, তারানাথ ও জমিদার বাড়ির অভিশাপ। গতকাল তিনি বাপের বাড়ি গিয়েছেন, বলে গেছেন হপ্তাখানেকের আগে ফিরবেন না। তা বেশ তো, তাহলে তো আর কোনো ঝামেলাই রইল না। ঘরে তালা এঁটে বেরিয়ে পড়ো, চলো। আমি জানি কিশোরী নাছোড় বান্দা। আমি এখন হাজার গুঁইগাই করলেও সে শুনবে না, আমাকে ধরে বেঁধে নিয়েই যাবে। তাই আমি আর অমত করলাম না। অগত্যা ঘরে সদর দরজায় তালা ঝুলিয়ে এই ঝুম বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম কিশোরীর সাথে। বাইরে বেরিয়ে দেখলাম এক হাঁটু জল জমেছে। আমরা সেই জলের ভেতর দিয়ে হেঁটে চলেছি। ঝুম বৃষ্টি, কাজেই রাস্তায় আজ গাড়ির দেখা নেই। আমরাও আর গাড়ির আশা না করে হেঁটে চলেছি তারানাথের মঠ লেনের বাড়ির দিকে। প্রায় মিনিট 40 সময় লাগলো আমাদের পৌঁছতে। আমরা যখন তারানাথের বাড়িতে এসে পৌঁছলাম তখন আমরা কাক ভেজা। ভারী বর্ষণে আমাদের মাথার উপরের ছাতাটা আমাদের নিয়ন্ত্রণে না থেকে ঝোড়ো বাতাসে সে গিয়েছিল বেঁকে। ফলে বৃষ্টির জল এসে তার সমস্ত তর্জন গর্জন সব আমাদের ওপরেই বর্ষিত করেছে। কিশোরী কাঠের দরজায় টোকা দিল। বৃষ্টির ছাঁট তখন কমে এসেছে কিছুটা, কিন্তু পুরোপুরি কমেনি। ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল তখনও। দরজায় টোকা দিতেই ভেতর থেকে ভেসে এলো এক কোমল কণ্ঠস্বর। কে কে এসেছেন? বুঝলাম এইটা চারিমার কণ্ঠ। কিশোরী বলে উঠল, আমি চারিমা, তোমার কিশোরী কাকা।
কাঠের দরজাটা খুলে গেল তৎক্ষণাৎ। দেখলাম মাথায় ছাতা নিয়ে নীল রঙের একটা শাড়ি পরে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে চারি। ওর লম্বা কালো কেশ ছড়িয়ে পড়েছে ওর পিঠ বরাবর। আমাদের দেখেই চারির মুখে হাসি ফুটল। হেসে উঠে বলল, আরে কাকু, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। আমি আর কিশোরী ঘরের ভেতরে ঢুকলাম। চারিও সদর দরজায় খিল এঁটে আমাদের পিছু পিছু ঘরে এলো। ঘরে ঢুকে দেখলাম তারানাথ বিছানায় বসে চোখ মুদে কি যেন করছেন। আমাদের আগমন বার্তা পেয়ে চোখ খুললেন তিনি। তারপর হেসে বললেন, আরে তোমরা যে, এসো এসো, ভেতরে এসো। আমরা ঘরের ভেতরে গেলে আমাদের এমন জুবুথুবু অবস্থা দেখে তারানাথ বলল, আহা, তোমরা দেখছি বৃষ্টিতে ভিজে একেবারে কাক ভেজা হয়ে গিয়েছো। বলেই একটু গলা চড়িয়ে চারির উদ্দেশ্যে বললেন, ও চারিমা, চারিমা, গামছাখানা এদিকে দিয়ে যাস তো মা। চারি এলো মিনিট খানেকের মধ্যে, হাতে দুটো গামছা। বুঝলাম সেগুলো আমাদের জন্যেই আনা হয়েছে। চারি গামছা দিতেই আমরা মাথা মুছলাম। তারপর বসলাম বিছানার পাশে রাখা টুলটায়। চারি ততক্ষণ চলে গেছে অন্য ঘরে। তারানাথ এইবার আমাদের দিকে তাকিয়ে হেসে বলল, কি ব্যাপার, তোমরা দুটিতে এই বৃষ্টি বাদলার দিনে বৃষ্টি মাথায় করে আমার বাড়িতে এলে যে? কিশোরী সিগারেটের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, কি করব ঠাকুরমশাই, বড্ড গল্প শুনতে ইচ্ছা করছিল যে, তাই চলে এলাম আপনার কাছে। সিগারেটের প্যাকেটটা পেয়ে যে তারানাথ বেশ খুশি হয়েছে সেই কথা আমরা জানি। তারানাথ দেখলাম হাসি হাসি মুখ করে বলল, বেশ বেশ, তবে এই বৃষ্টিতে গল্পের সাথে তেলে ভাজা আর মুড়ি মাখা হলে জমবে ভালো। দাঁড়াও, চারিমাকে আমাদের জন্য চা মুড়ি মাখা দিয়ে যেতে বলি। বলেই আবারও চারির উদ্দেশ্যে হাঁক দিলেন তারানাথ। চারিমা, ও চারিমা, আমাদের জন্য চা, তেলে ভাজা আর মুড়ি নিয়ে আয় মা। পাশের ঘর থেকে চারি বলে উঠল, এই তো আসছি বাবা। খানিক বাদে চারি আমাদের সকলের জন্য চা, তেলে ভাজা, মুড়ি নিয়ে হাজির হলো। তারপর বলল, বাবা, আজ কিন্তু আমিও তোমাদের সঙ্গে বসে গল্প শুনবো। তারানাথ হেসে বলল, ঠিক আছে মা, বস আমাদের সঙ্গে। চারিও বসলো আমাদের সাথে। কিশোরী বেশ জাঁকিয়ে বসে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, এমন কখনো হয়েছে যে কোনো অপদেবতা বা অপশক্তি আপনাদের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়েছে, যারা এই পৃথিবীতে অনন্ত কাল রয়ে গেছে, যাদের আপনারাও বশ করতে পারেননি? কিশোরীর কথায় আমিও সুর মিলিয়ে বললাম, হ্যাঁ, এমন কোনো ঘটনা কখনো ঘটেছে আপনার সঙ্গে? আছে কোনো এমন অপদেবতা বা অপশক্তি যার কাছে আপনিও পরাজিত হয়েছেন? আমাদের প্রশ্ন শুনে তারানাথ বলল, এই ব্রহ্মাণ্ডে সব কিছুই সম্ভব। আমাদের চারপাশে ঘটে যাওয়া যে সকল ঘটনাগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি না, এমন ঘটনাগুলোকে আমরা বলি অলৌকিক। আমার জীবনে এমন বহু অলৌকিক ঘটনা আছে, সে নিয়েই আজকে তোমাদের একটা ঘটনা শোনাই। তবে বলেই বেশ আয়েশ করে বসলেন তারানাথ। তারপর বলতে শুরু করলেন তার গল্প। আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। তখন আমার পাশের বাড়িতে থাকতেন অবিনাশ মুকুজ্জে নামের এক ভদ্রলোক বেশ রাশবাড়ি ছিলেন, তবে আমার সঙ্গে বেশ সদ্ভাব ছিল তার। তো একদিন ভদ্রলোক এলেন আমার বাড়িতে। অনেকক্ষণ গল্প করার পর কথায় কথায় তিনি আমাকে বললেন, ওনাদের গ্রামে ছোট বাচ্চাদের অন্নপ্রাশনে নাকি শিবশাস্ত্রার অনুষ্ঠান হয়। ওনার নাতির অন্নপ্রাশনেও নাকি হবে অনুষ্ঠানটা। উনি আমায় সে অনুষ্ঠানে যাওয়ার জন্য খুব করে অনুরোধ করলেন। উনি আরও বললেন, ওনার গ্রামে নাকি একটা পুরনো শিব মন্দির আছে। আমি রাখলাম ভদ্রলোকের কথা। আমি কিন্তু শুধু শিবশাস্ত্রার অনুষ্ঠানের কথা ভেবে রাজি হয়েছিলাম এমনটা নয়, বলতে পারো মূলত সেই শিব মন্দিরের দর্শনের লোভেই রাজি হয়েছিলাম। তো যা বলছিলাম, আমি যথাসময়ে তাদের গ্রামের বাড়িতে গিয়ে হাজির হই। গ্রামটার নাম ছিল তালদিঘি।
অবিনাশ মুকুজ্জের আবদারে আমি অতিথি হিসেবে গিয়ে উঠি ওনাদের বাড়িতে। অবিনাশ মুকুজ্জের বাড়িটা ভারী সুন্দর, জমিদার বাড়ির মতোই অনেকটা, দোতলা বাড়ি, বাহারি ঘর। আমাকে অতিথি হিসেবে পেয়ে অবিনাশ মুকুজ্জে আর তার স্ত্রী আম্রপালি দেবী যে কি খুশি হয়েছিলেন তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সেবার আমার সেবায় কোনো কিছুরই খামতি রাখেনি অবিনাশ মুকুজ্জে। সে কি এলাহি কাণ্ড! দুবেলা বাসমতি চালের ভাত, ঘি, ডাল, সবজি, মাছ, মাংস দিয়ে ভাতকে বেশ আরামেই দিন কাটছিল আমার। তো একদিন বিকেলে অবিনাশ মুকুজ্জের বাড়ির বৈঠকখানায় বাড়ির কর্তা, আমি আর অবিনাশ মুকুজ্জের দুই ছেলে বসে খোশ মেজাজে গল্প করছি। এমন সময় দেখলাম বাড়ির উঠানে এসে উপস্থিত হলো দুজন অচেনা লোক। লোক দুটোকে দেখে অবিনাশ মুকুজ্জে বলে উঠলেন, আরে তোমরা তো ওই পাশের গ্রামের অমিত আর রামু না? হ্যাঁ, আরে বসো বসো বসো, দাঁড়িয়ে কেন? লোকগুলো করজোড়ে প্রণাম জানালো। প্রণাম কর্তা। বলেই তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, আগে কর্তা, আমরা আপনার পাশের গ্রামেই থাকি। বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি কর্তা। আপনি তো সবই জানেন কর্তা। হ্যাঁ, আমি শুনেছি। এরপর অবিনাশ মুকুজ্জে আমার দিকে তাকিয়ে বললেন, আসলে ঠাকুরমশাই, আমাদের গ্রামের পরেই এদের গ্রাম, নাম সূর্যপুর। ওই গ্রামে বেশ কয়েক মাস থেকেই দেখা যাচ্ছে মানুষ রক্ত শূন্যতায় মারা যাচ্ছে। কোনো চিকিৎসায়, কোনো ওষুধে, এমনকি তাদের দেহে রক্ত দিয়েও তাদের বাঁচানো যাচ্ছে না। এতটুকু বলে অবিনাশ মুকুজ্জে থামলেন। তারপর সেই দুজন ছোকরা দল থেকে আবারও একজন বেশ ভয়ার্ত কাতর গলায় বলে উঠল, কর্তা মশাই, শুধু মানুষ নয়, এই তো বেশ কয়েকদিন ধরে আমাদের গবাদি পশুগুলোরও একই অবস্থা হচ্ছে। হুষ্টপুষ্ট দুধের গাভী হঠাৎ করে রক্তশূন্য হয়ে মারা যাচ্ছে। আপনাদের বাড়িতে নাকি কলকাতা থেকে এক নামকরা বড় ঠাকুর মশাই এসেছেন। আমরা তার কাছে এলাম কর্তা। তিনি যদি এখন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। ঠাকুরমশাই, আপনি যদি একবার ওই গ্রামে যান তবে এই নিরপরাধ মানুষগুলোর খুব ভালো হয়। তাছাড়া আমাদের গ্রামের মানুষও বেশ ভয় পেয়ে আছে সেই ঘটনায়। ওই গ্রামের মানুষদের কিছুদিন হলো বিশ্বাস হয়েছে যে এটা কোনো রোগ নয়, বরং ওই সূর্যপুর গ্রামে কোনো দেবতার শাপ কিংবা কোনো অপশক্তির কুদৃষ্টি পড়েছে। আমি সেই ছোকরাদের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি যাব তোমাদের সঙ্গে, চলো। বলে আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। অবিনাশ মুকুজ্জে উঠে দাঁড়ালেন, কিন্তু আমাদের সঙ্গে এলেন না। ওনার নাকি কি সব পারিবারিক কাজ রয়েছে। আমিও আর জোর করলাম না। বুঝলাম দেবতার শাপ হোক কিংবা সেই অপশক্তির কুদৃষ্টি হোক, তার ভয়েই তিনি আসতে চাইছেন না। আমি, অমিত আর রামু হেঁটে চলেছি তালদিঘির গ্রামের মেঠো পথ ধরে। চলতে চলতেই অমিত বলতে শুরু করলো, এই কয়েক মাস আগেও কিন্তু আমাদের গ্রামটা একদম ভালো ছিল ঠাকুরমশাই। হঠাৎ একদিন অমাবস্যার রাতে প্রথম একটা ছেলেকে পাওয়া গেল গ্রামের বাঁশঝাড়ের কাছে। আমরা ছেলেটাকে দেখেছিলাম সকালবেলায়। ছেলেটার পুরো শরীর ছিল ফ্যাকাশে, দেখে মনে হচ্ছিল কেউ যেন শরীরের সমস্ত রক্ত চুষে বের করে নিয়েছে। পরে ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু জানান ছেলেটার রক্ত শূন্যতা হয়েছে। এরপর থেকে গ্রামে বহু মানুষ এই রোগে শিকার হয়েছে। কেউ কেউ কিছুদিন বেঁচে থাকে, তো কেউ আবার এক রাতের মধ্যে শেষ নিঃশ্বাস ছাড়ে। এই ব্যাপারটা আমাদের গ্রামবাসীদের কাছে খুব একটা সুবিধার মনে হলো না। কাজেই আমরা কেউ আর পারতপক্ষে রাতের বেলা বেরোতাম না। এরপর শুরু হলো গবাদি পশুর উপর আক্রমণ। একই রকম ভাবে গবাদি পশুগুলো রক্ত শূন্য হয়ে পড়ে থাকতো গোয়াল ঘরে। অমিত নামের ছেলেটার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, সেই ছেলেটা কি বেঁচে আছে? কোন ছেলে ঠাকুরমশাই?
ওই যে ছেলেটার উপর প্রথম আক্রমণ হয়েছিল সেই ছেলেটার কথা বলছিলাম। ও না ঠাকুরমশাই, ও আর বেঁচে নেই। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওকে রক্ত দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু 2 দিনের বেশি ওকে বাঁচানো যায়নি। ও কি মৃত্যুর আগে তোমাদের কিছু বলে গিয়েছিল? না ঠাকুরমশাই, ঘটনার রাত থেকেই তো অচেতন হয়েছিল। মৃত্যুর খানিকক্ষণ আগে অবশ্য জ্ঞান ফিরেছিল, কিন্তু কোনো কিছু বলার মতো কোনো অবস্থায় ছিল না বেচারা। কথাগুলো শুনে আমি চুপ করে গেলাম। আরো কিছুটা পথ হেঁটে আমরা পৌঁছে গিয়েছিলাম সূর্যপুর গ্রামে। পুরো পথটুকু আর কোনো কথা বলিনি আমি। ছোকরা দুটো আমাকে নিয়ে গেল গ্রাম প্রধানের বাড়িতে। গ্রাম প্রধান বয়োজ্যেষ্ঠ মানুষ, মাথায় সাদা পাকা চুল, চোখে মোটা প্রেমের চশমা, বয়স আন্দাজ 60 তো হবেই। ভদ্রলোক বসেছিলেন বাড়ির দাওয়ায়। আমাকে দেখেই উঠে দাঁড়িয়ে নরম স্বরে বললেন, আসুন ঠাকুর মশাই আসুন, আমার কথাতেই রামুরা গিয়েছিল আপনাকে আনতে। আপনার নাম অনেক শুনেছি আমরা। আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন ঠাকুর মশাই। আশা করি রামু অমিত সম্পূর্ণ ঘটনা আপনাকে খুলে বলেছে। কটা দিন আমার বাড়িতে অতিথি সেবা গ্রহণ করুন ঠাকুর মশাই। আমি বললাম, আমি আসার পথে ওদের কাছ থেকে সবটাই শুনেছি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ভদ্রলোক আর কোনো কথা বাড়ালেন না। আমাকে নিয়ে সোজা চলে গেলেন দোতলার একটা ঘরে। আমার ঠাঁই হলো দোতলার বামের ঘরে। আমি ঘরে পা দিতেই আগুনের হলকার মতো গরম বাতাস ছুঁয়ে গেল আমার শরীর। বুঝলাম এ বাড়িতেই মজুদ আছে সেই অপশক্তি। ভদ্রলোকের নাম সুব্রত রায়। আমাকে ঘরে পৌঁছে দিয়েই তিনি ছুটলেন চা জল খাবারের জন্য। আমাকে বসানো হলো বাড়ির বৈঠকখানায়। সঙ্গে বসলেন সেই ভদ্রলোক নিজেও। ওনার সঙ্গে খোশ গল্পে মেতে উঠলাম। একটু পরে বৈঠকখানায় উপস্থিত হলো বছর 24-এর এক তরুণী। ঋণঋণে স্বরে সে ভদ্রলোকের উদ্দেশ্যে বলে উঠল, বাবা, আমাদের বাড়িতে কি আজ কোনো নতুন অতিথি এনেছো তুমি? দেখতেই তো পাচ্ছ আমাদের গ্রামে কত বড় এক অভিশাপ নেমে এসেছে। তার ওপর অতিথিকে তুমি ডেকে আনলে। এখন যদি সেই অতিথির কোনো বিপদ হয় তাহলে? বলেই অদ্ভুতভাবে খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটা। মেয়েটার হাসি প্রতিধ্বনিত হতে লাগলো ঘর জুড়ে। মিনিট খানেক সেভাবেই হাসলো মেয়েটি, তারপর চলে গেল অন্দর ঘরের দিকে। মেয়েটা চলে যেতেই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, আমার মেয়ের কথায় কিছু মনে করবেন না ঠাকুর মশাই। কয়েকদিন ধরেই মেয়েটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আমার মিষ্টভাষী মেয়েটা কেমন যেন রূঢ় হয়ে গেছে, সকলের সঙ্গেই, এমনকি আমার সঙ্গেও। এতটুকু বলে থামলেন গ্রাম প্রধান। শেষের কথাগুলো বলতে গিয়েই ওনার কণ্ঠস্বর যেন কেঁপে উঠল খানিকটা। বুঝলাম ভদ্রলোক কান্না আটকানোর চেষ্টা করছেন। আমি বললাম, প্রধান মশাই, আমি আজ রাত্রে কিছু ক্রিয়া করতে চাই। আমার কিছু প্রয়োজনীয় সামগ্রী লাগতো। আমি সেগুলো নিজে সংগ্রহ করে আনতে চাই। আমাকে এবার যাওয়ার আজ্ঞা দিন। বেশ, আপনি যখন যেতে চাইছেন তখন আমি আপনাকে আর বাধা দেব না। তবে আপনি এই ভর সন্ধে একা যাবেন ঠাকুর মশাই? না না প্রধান মশাই, আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি একাই যেতে পারবো। আপনি শুধু আমাকে যাওয়ার অনুমতি দিন। ঠিক আছে ঠাকুর মশাই, আমি আপনাকে বাধা দেব না। আমার প্রণাম দেবেন। আমি উঠে দাঁড়ালাম। প্রধান মশাইও উঠলেন। আমাকে প্রণাম জানিয়ে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিলেন।
আমি যখন গ্রাম প্রধানের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তখন সন্ধ্যা ঘনিয়েছে। চারিদিক ছেয়ে গেছে চাপ চাপ অন্ধকার। আমি যে জায়গায় যাই সে জায়গা কখনো ভুলি না, কাজেই পথ চলতে আমার খুব একটা সমস্যা হয়নি। আমি সূর্যপুর ছেড়ে চলে এলাম তালদিঘিতে। গ্রামের মানুষদের জিজ্ঞাসা করে চিনে নিলাম সেই পুরনো মন্দির। সেখানে কিছু কাজ আছে আমার। মন্দিরে গিয়ে দেখলাম পুরোহিত মশাই তখনও মন্দিরের ভেতরেই রয়েছেন। আমি তাকে প্রণাম জানালে তিনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে বললেন, আপনি কে জনাব? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি স্মিত হেসে বললাম, আমি তারানাথ জ্যোতিষী, কলকাতায় থাকি। এসেছি অবিনাশ মুকুজ্জের বাড়িতে, ওনার নাতির অন্নপ্রাশনে। আমার কথা শুনে পুরোহিত মশাই হাত জোর করে গদগদ মুখে বললেন, হো, আপনি সেই তারানাথ জ্যোতিষী। ঠাকুরমশাই, আপনার কথা অনেক শুনেছি, জমিদার মশাইয়ের মুখেই শুনেছি আপনার নাম। কি সৌভাগ্য! আসুন আসুন, বসুন। আমি বসলাম। আমার সামনে তখন মহাদেবের বিশাল মূর্তি। আমি ভক্তি ভরে প্রণাম করলাম তাকে। তারপর পুরোহিত মশাইয়ের উদ্দেশ্যে বলে উঠলাম, সূর্যপুরের জমিদার বাড়ির বিষয়ে কিছু জানেন কি? শুনলাম আপনি নাকি আগে সেই গ্রামেরও পুরোহিত ছিলেন। আমার কথায় পুরোহিত মশাই কি যেন একটা ভাবলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, ছিলাম। আসলে জানার মতো তেমন কিছুই জানি না, তবে ওই গ্রামের গ্রাম প্রধানরা নাকি আগে জমিদার ছিলেন। আর কোনো অদ্ভুত ঘটনা কি জানা আছে আপনার? পুরোহিত মশাই গালে হাত দিয়ে কিছু একটা ভাবলেন। ওনার কুঁচকে যাওয়া কপালখানা বলছে উনি এখন গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছেন। অনেকক্ষণ ভেবে তারপর পুরোহিত মশাই বললেন, ঠাকুরমশাই, আমার এই কথাটা অদ্ভুত কিনা জানি না, তবে আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লেগেছে। জানেন ঠাকুরমশাই, ওই সূর্যপুর গ্রামের জমিদার বাড়ি, মানে বর্তমানের ওই গ্রাম প্রধানের বাড়িতে গত 100 বছর পর কন্যা সন্তান জন্মেছে। 100 বছর পর? অবাক হয়েছেন? অবাক হবারই কথা। বিষয়টা প্রথম প্রথম আমাকেও বেশ ভাবিয়ে তুলেছিল, কিন্তু এর পিছনের কারণ বের করতে পারিনি। তারপর তো চলেই এলাম এই তালদিঘিতে। এখন এই মন্দিরেই পূজা অর্চনা করি। আমি জিজ্ঞাসা করলাম, হঠাৎ সূর্যপুরের পুজো ছাড়লেন কেন পুরোহিত মশাই? পুরোহিত মশাই একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার পঞ্চার্ধ দেহটা তাতে কেঁপে উঠল খানিকটা। তারপর বললেন, সাধে কি আর কেউ পূজা অর্চনা ছাড়ে ঠাকুরমশাই? সবই অদৃষ্টের লিখন, বুঝলেন? সবই অদৃষ্টের লিখন। মানে কি হয়েছিল ঠাকুর মশাই? সূর্যপুরের পুজো কিন্তু খুব বেশি দিন হলো ছাড়িনি আমি ঠাকুরমশাই। এই মার্চ মাসেক হবে। আজ থেকে প্রায় 5 মাস আগে একদিন ভোরে প্রথম একটা ছেলেকে গ্রামবাসীরা খুঁজে পায় আহত অবস্থায়। ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায় না তাকে। তারপর থেকেই তো শুরু হয় সেই নারকীয় ঘটনা। নারকীয়তাটা এতটাই বেড়ে যায় যে একটা সময় পর নির্দিষ্ট দিন নয়, প্রায় প্রতি রাতেই মারা যেতে থাকে মানুষ আর গবাদি পশু। গ্রাম প্রধান সর্বপ্রথম আমারই শরণাপন্ন হন। আমি কিছু হোমযজ্ঞ করি বটে, কিন্তু সমস্যার কোনো সুরাহা হয়নি। দিনকে দিন যেন সেই অপশক্তির নারকীয়তা বেড়েই চলছিল। গ্রামবাসীরা ভয়ে সেঁটিয়ে থাকতো, চিন্তা করতো আজ কার প্রাণ হারাবে। এরই মাঝে গ্রাম প্রধানের মেয়ে শর্মিষ্ঠা গ্রাম প্রধান সহ পুরো গ্রামবাসীদের বোঝালো যে আমার পুজোয় নাকি কোনো কাজ হচ্ছে না, আমাকে নাকি শুধু শুধু দক্ষিণা দিচ্ছে ওরা। শুধু তাই নয়, শর্মিষ্ঠা আরও রটালো যে আমার পুজোয় অসন্তুষ্ট হয়েই কোনো অপদেবতা ওদের গ্রামকে শাপ দিয়েছে, আর তার ফলস্বরূপই নারকীয়তা। শেষের কথাগুলো বলতে বলতে কেঁপে উঠল পুরোহিত মশাইয়ের গলা। বুঝলাম দলা পাকানো কান্নাটা লুকাতে চাইছেন তিনি। এ যে তার অপমানের কথা। আহ, কি নিদারুণ ঘটনা। আমি নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য পুরোহিত মশাইকে কিছুটা সময় দিলাম। তারপর বললাম, তারপর কি হলো? গ্রাম প্রধান কি বললেন? পুরোহিত মশাই একখানা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর করবেন,
নিজের মেয়ের বলা কোনো কথা কোনো বাবা কি অবিশ্বাস করতে পারে? আমি পুরোহিত মশাইয়ের গলায় নিদারুণ কষ্টের আভাস পেলাম। বুঝলাম এর পরের ঘটনা নিশ্চয়ই আরও হৃদয় বিদারক হবে। কিন্তু আমার হাত পা বাঁধা। সূর্যপুর গ্রামের মানুষদের বাঁচাতে হলে আমাকে পুরোহিত মশাইয়ের সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনাটাই জানতে হবে। তাই পুরোহিত মশাই কষ্ট পাবেন জেনেও বলে উঠলাম, মানে কি ঘটেছিল সেদিন? পুরোহিত মশাই আবার বলতে শুরু করলেন। সেদিন আমি সবে সূর্যপুর মন্দিরে পুজো দিয়ে উঠেছি। এমন সময় মন্দির চত্বরে আগমন ঘটল গ্রাম প্রধান সহ পুরো গ্রামবাসীদের। সকলকে একসঙ্গে মন্দির চত্বরে দেখে প্রথমটায় আমি বেশ অবাকই হলাম। ভাবলাম আজও বোধহয় কাউকে মৃত অবস্থায় পেয়েছে ওরা। আমি প্রসাদের থালা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। গ্রাম প্রধানের হাতে প্রসাদ দিতেই দেখলাম গ্রাম প্রধান কেমন রাগত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। গ্রামবাসীদের দিকে তাকিয়ে দেখলাম তাদের চোখেও কেমন যেন আক্রোশ। সবাইকে প্রসাদ দিয়ে আমি প্রসাদের থালাটা আবার মন্দিরের ভিতরে রেখে গ্রাম প্রধানের কাছে ফিরে এসে বললাম, কি হয়েছে প্রধান মশাই? কোনো খারাপ খবর আছে নাকি? খারাপ না ভালো খবর তা আমি জানি না ঠাকুর মশাই, তবে আপনাকে আজ এই সূর্যপুর ছাড়তে হবে। কি? সূর্যপুর ছাড়তে হবে? কেন প্রধান মশাই? আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে প্রধান মশাই? ভুল না কি সঠিক সেসব আমি জানি না ঠাকুর মশাই, শুধু জানি আপনার ওসব হোম যজ্ঞের কারণেই আমাদের এই সূর্যপুরে অপদেবীর অভিশাপ নেমে এসেছে। আর সেই অভিশাপ ভোগ করছি আমরা গ্রামবাসীরা। যেহেতু আপনার কারণেই এই গ্রাম অভিশপ্ত হয়েছে, তাই হয়তো আপনি চলে গেলেই আমাদের গ্রামটা আবারও অভিশাপ মুক্ত হয়ে যাবে। তখন হয়তো থেমে যাবে এই বিভৎস হত্যাকাণ্ড। জানেন ঠাকুর মশাই, আমি সেদিন স্তব্ধ চোখে কেবল প্রধান মশাইয়ের কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম যাদের মঙ্গলের জন্য আমি আমার জীবনের এতগুলো বছর মন্দিরে পুজো দিয়ে এসেছি, তারাই কিনা আজ আমাকে দোষী ভাবছেন। সেদিন সেদিন কষ্টে বুকটা আমার ফেটে গিয়েছিল জানেন ঠাকুর মশাই। তার উপর গ্রাম প্রধানের কথায় পুরো গ্রামবাসী তখন উত্তাল, সকলে রাগে ফুঁসছে আমার থেকে। ওদের দেখে মনে হচ্ছিল এই বুঝি ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি আর কথা বাড়াইনি, নীরবে সকল অপমান মাথায় করে সূর্যপুর গ্রাম ছেড়েছিলাম। গত কয়েক মাসে আর সেমুখ হইনি আমি। এতটুকু বলেই থামলেন পুরোহিত মশাই। চোখের কোণে জমে থাকা জলটা মুছলেন হাতের উল্টো পিঠ দিয়ে। আমি ফের তাকে জিজ্ঞাসা করলাম, আপনি চলে আসার পর সূর্যপুরে কি হয়েছিল খোঁজটা নিয়েছিলেন? না, এত অপমানের পর তাদের খোঁজ নেবার আর ইচ্ছে হয়নি। তবে শুনেছি আমার আসার পর তারা নাকি কোনো গ্রাম থেকে এক সাধুকে এনে গ্রামে কি সব পুজো টুজো করিয়েছিল, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। এরপর চুপ করে গেলেন পুরোহিত মশাই। আমিও চুপ করলাম। আসলে সেই মুহূর্তে পুরোহিত মশাইকে কি বলে সান্ত্বনা দেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। সময় গড়াতে লাগলো। সন্ধ্যা লগ্ন পেরিয়ে ক্রমশ রাতের আধার জেঁকে বসতে লাগলো ধরণীতে। আমি দেখলাম আর বসে থেকে লাভ নেই, তাই পুরোহিত মশাইয়ের উদ্দেশ্যে বলে উঠলাম, পুরোহিত মশাই, আমাকে আর একটা সাহায্য আপনাকে করতে হবে। আপনি কি আমার সাহায্য করবেন? ছি ছি ঠাকুর মশাই, আমাকে এভাবে বলবেন না। বলুন না কি সাহায্য লাগবে আপনার। আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই করব, নিঃসংকোচে বলুন ঠাকুর মশাই। মানে আমাকে হোমযজ্ঞের প্রয়োজনীয় সামগ্রীগুলি যদি আপনি দিতেন তাহলে আমার বড় উপকার হতো পুরোহিত মশাই। আমার কথা শুনে এত কষ্টের মাঝেও হো হো করে হেসে উঠলেন পুরোহিত মশাই। তারপর বললেন,
ঠাকুরমশাই, এই সামান্য সাহায্য নিতে এত সংকোচ আপনার? আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমি এখনই আপনার সামগ্রীর ব্যবস্থা করে দিচ্ছি। ওই লাল ঝোলাটা আমায় দিন। আমি আমার কাঁধের লাল ঝোলাটা পুরোহিত মশাইয়ের হাতে দিলাম। উনি ঝোলাটা হাতে নিয়ে বললেন, আপনি এখানে বসুন ঠাকুরমশাই, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই পুরোহিত মশাই ঘরের আরো ভিতরের দিকে চলে গেলেন। আমার দৃষ্টি কিন্তু সেদিকে নেই। আমার মাথায় তখন সূর্যপুর আর শর্মিষ্ঠার কথাগুলো ঘোরপাক খাচ্ছে। যদি পুরোহিত মশাইয়ের কথা সত্যি হয়, তাহলে শর্মিষ্ঠার মিথ্যা কথা বলার কারণটা কি? শর্মিষ্ঠাকে আজ বিকেলে এক ঝলক দেখেছিলাম আমি। তখন অবশ্য সেভাবে তাকে পর্যবেক্ষণ না করলেও ওকে দেখেই কেমন যেন একটা অস্বস্তি হয়েছিল আমার। অনুভূতিটা তোমাদের ঠিক বোঝাতে পারবো না, বুঝলে? সে যাই হোক, মূল গল্পে ফিরে আসি। আমার ভাবনার মাঝেই ফিরে এলেন পুরোহিত মশাই। আমার পাশে বসে ঝোলাটা আমার দিকে এগিয়ে দিয়ে বিনীত কণ্ঠে বললেন, এই 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 যে ঠাকুরমশাই, আমি আমার সাধ্য মতো সব উপকরণ দিয়েছি এই ঝোলায়, তবুও আপনি একবার মিলিয়ে নিন। আমি ঝোলা হাতে নিয়ে ঝোলার ভেতরটা দেখলাম সবগুলো উপকরণ সামগ্রী দিয়েছেন পুরোহিত মশাই। আমি বললাম, সব উপকরণ সামগ্রী ঠিক আছে পুরোহিত মশাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আপনি আপনার প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন, আমি এতেই খুশি ঠাকুরমশাই, আমার ধন্যবাদের প্রয়োজন নেই। তা ঠাকুরমশাই, এগুলো দিয়ে কি করবেন আপনি? সূর্যপুরে নিয়ে যাবো এসব। সূর্যপুরে কেন? হোমযজ্ঞের জন্য। আপনি কি তবে সেই অপদেবতা বা অপশক্তিকে চিহ্নিত করতে পেরেছেন? পুরোটা নয় পুরোহিত মশাই, এখনো অনেকটাই ধোঁয়াশা। আচ্ছা পুরোহিত মশাই, এবার তাহলে আমি উঠি, বেশ রাত হয়ে গেল। কথাটা বলে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। পুরোহিত মশাইও উঠে দাঁড়ালেন। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছি। উনি সব্যস্ত হয়ে বললেন, সে কি, আপনি কি এই অন্ধকারের মধ্যে সূর্যপুর যাবেন নাকি? ওনার চিন্তার কারণ আমি জানি, তাই মুচকি হেসে বললাম, ভয় নেই পুরোহিত মশাই, কোনো অপদেবতা বা অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, সে যত শক্তিশালী হোক না কেন। আপনি বরং একটু সাবধানে থাকবেন, কেমন? আজ তাহলে আসি পুরোহিত মশাই। আপনি যখন যেতে চাইছেন তখন আর বাধা দেব না, তবে আমার একটা অনুরোধ আছে ঠাকুরমশাই। অনুরোধ? বলুন, কি অনুরোধ আছে আপনার? আমার কথা শেষ হতেই পুরোহিত মশাই তার ঝোলা হতে একটা টর্চ লাইট বের করলেন। তারপর সেটা আমার হাতে দিয়ে বললেন, মন্দির থেকে আমার বাড়ি খুব একটা দূরে নয়, এই মিনিট 5 পথ। এতটুকু পথ যেতে আমার কোনো অসুবিধা হবে না। আপনি বরং এই টর্চটা রাখুন ঠাকুরমশাই, সূর্যপুর যাবেন তো, বলা যায় না কখন কি বিপদ আসে। আমি ভেবে দেখলাম পুরোহিত মশাই খুব একটা ভুল কিছু বলেননি, তাই আমি আর আমোদ করলাম না। টর্চ হাতে পুরোহিত মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে শিব মন্দির থেকে বেরিয়ে পড়লাম। পথে বেরিয়ে দেখলাম সত্যিই অনেক রাত হয়ে গেছে। চারিদিক শুনশান হয়ে গেছে ইতিমধ্যেই। যদিও গ্রামে সন্ধ্যা গড়ালে চোখের পলকের মতো ঝপ করে রাত নামে, তবুও আমার কাছে কেন জানি না মনে হয়েছিল সেদিনের রাতটা যেন একটু তাড়াতাড়ি নেমেছিল। আমি তালদিঘি পেরিয়ে যখন সূর্যপুর গ্রামে ঢুকলাম, তখন সূর্যপুরের আকাশ গুমোট হয়ে রয়েছে। কেমন যেন এক ভ্যাপসা গরম বাতাস বইছে গ্রামটায়। আমি টর্চের আলোয় যত গ্রাম প্রধানের বাড়ির দিকে এগুচ্ছিলাম, তাপমাত্রা যেন ততই বাড়ছিল। বুঝলাম অপশক্তি আমায় বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি যখন প্রায় গ্রাম প্রধানের বাড়ির সামনে পৌঁছে গেছি, ঠিক তখনই গরম বাতাসের ভর করে ভেসে আসতে লাগলো একটা পচা মোড়া গন্ধ। ইঁদুর কিংবা কোনো প্রাণী মরলে যেমন উৎকট গন্ধ বেরোয়, ঠিক তেমন। আমি আশপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এদিকে তাপ বাড়ছিল হু হু করে, যেন কোনো মরুভূমির প্রান্তরে আছি আমি। আবহাওয়া ক্রমশ গুমোট হচ্ছে, ভারী হচ্ছে বাতাস। বুঝলাম সে আসছে।
আমার আগমন বার্তা তার কাছে পৌঁছে গেছে। কাজেই সূর্যপুরের সীমানায় পা রাখতেই সে ছুটে আসছে আমার কাছে, আমাকে বাধা দিতে। আমার অনুমান সত্যি প্রমাণিত করেই কিছুক্ষণের মাঝেই শর্মিষ্ঠা এসে হাজির হলো আমার সামনে। আমি তৈরি ছিলাম, তবে শর্মিষ্ঠার রূপ তখন ভিন্ন। ওর চোখ ফ্যাকাশে, মৃত মানুষের মতো দৃষ্টি, আর সাপের ফোনার মতো হাওয়ায় উড়ন্ত কেশরাশি দেখে আমি স্তম্ভিত হলাম। হঠাৎ আবার সেই মরা পচা গন্ধটা নাকে এলো আমার। এই গন্ধের উৎপত্তি স্থল বুঝতে খুব একটা দেরি হলো না আমার। আমি বুঝতে পারলাম গন্ধটা আসছে শর্মিষ্ঠার দেহ থেকে। মনে হচ্ছে কতদিনের বাসি পচা দেহ তার। মনে মনে ভাবলাম আমার আশঙ্কায় তবে সত্যি হলো। শর্মিষ্ঠা আমার সামনে চোখের পলকে শূন্যে উঠে হাওয়ায় ভাসতে ভাসতে কর্কশ গলায় বলে উঠল, কিরে, আবার ফিরে এলি যে? আমি তো ভেবেছিলাম তুই পালিয়ে গেছিস, আবার ফিরে এলি কেন মরতে? আমি বললাম, কে তুমি, আর এই মেয়ের দেহেই বা কি করছো? দেখ তান্ত্রিক, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই ভালোই ভালোই বলছি, এই সূর্যপুর থেকে চলে যা, নইলে কিন্তু। আমি একটু জোরালো গলায় বললাম, নাইলে কি করবে তুমি আমার শুনি? আমার কথা শুনে শূন্যে ভাসতে থাকা শর্মিষ্ঠা এবার খিলখিল করে হেসে উঠল। ওর হাসি প্রতিধ্বনিত হতে লাগলো চারিদিক। হাসতে হাসতেই শর্মিষ্ঠা রহস্যময় গলায় বলে উঠল, নইলে তোর অবস্থাও ওদের মতো হবে। বলেই আবার আকাশ বাতাস কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। আমি এবার কঠোর স্বরে বললাম, তুমি তোমার যা ইচ্ছে করো, তবে আমি তোমার মতো অপশক্তির হাত থেকে এই সূর্যপুরকে রক্ষা করেই ছাড়ব। আমার কথায় বেশ খেপে উঠল শর্মিষ্ঠা। ওর ইটের ভাটার মতো জলজলে চোখ আর সাপের ভোনার মতো চুল নিয়ে ও তেড়ে এলো আমার দিকে। আমি তখন মন্ত্র জপ করতে শুরু করেছি। তাছাড়া আমি আমার দেহ সবসময় বন্ধনী করে রাখি, কাজেই কোনো অপশক্তি আমার কোনো অনিষ্ট করতে পারবে না। শর্মিষ্ঠাও বিফল হলো। আমার কোনো ক্ষতি করতে না পেরে ও রাগে গজগজ করতে করতে বলল, তান্ত্রিক, তুই কিন্তু ভালো করছিস না বলে রাখলাম। এক্ষুনি পালা এই গ্রাম ছেড়ে, না হলে তুই নিজেই কিন্তু তোর জীবন খোয়াবি। আমি ওর কথায় কান দিলাম না। মন্ত্র জপ করতে করতে এগুতে লাগলাম। সামনেই জোড়া কাঁঠাল গাছ। ওই জায়গাটায় পেরুলেই গ্রাম প্রধানের বাড়ি। ভেবেছিলাম আমার আসতে দেরি হচ্ছে দেখে হয়তো প্রধান মশাই লোক পাঠাবেন, কিন্তু এতটা পথ এসেও কারও দেখাই পেলাম না। পরে বুঝলাম এই গ্রামের সবাই সন্ধ্যা হলেই ঘরে খিল এঁটে দেয়। নিজের প্রাণ সবার কাছেই বেশ দামি, বুঝলে কিশোরী। গ্রামের ওই সহজ সরল মানুষগুলোই নিজেদের বাঁচাতেই সন্ধ্যার পর একরকম নিজেদের ঘরে বন্দি করে রাখত। গবাদি পশুগুলোকে তো আর ঘরের ভেতরে নিতে পারত না, কাজেই নিরীহ প্রাণীগুলো বলি হতো ওই অপশক্তির হাতে। তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর আমি চলতে আরম্ভ করতেই দেখলাম গুমোট আবহাওয়া কাটতে শুরু করলো। পরিবেশ আবার আগের মতো হলো, উত্তাপ কমলো, আর সেই মরা পচা গন্ধটাও ধীরে ধীরে কমে এলো। বুঝলাম শর্মিষ্ঠা বিদায় নিয়েছে। আমি এবার নিশ্চিন্ত মনে এগুতে লাগলাম। প্রধান মশাইয়ের বাড়িতে ঢুকেই দেখি বসার ঘরে প্রধান মশাই চিন্তামগ্ন হয়ে পায়চারি করে চলেছেন। কপালে তার চিন্তার ভাঁজ, মুখ মলি। আমার আগমনে পায়চারি থামিয়ে তিনি ছুটে এলেন আমার দিকে। তারপর কাতর গলায় বললেন, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই, সর্বনাশ হয়ে গেছে। আমি প্রধান মশাইকে শান্ত করে বললাম, কি হয়েছে প্রধান মশাই? সবটা খুলে বলুন আমাকে। এত রাত হয়ে গেল, অথচ আমার মেয়েটা এখনো ঘরে ফেরেনি ঠাকুর মশাই। আমি কিঞ্চিত হেসে বলে উঠলাম, ও এই কথা, আপনার মেয়ে আসছে, পথেই দেখা হয়েছিল আমার সঙ্গে।
আমি আমার সঙ্গে আসতে বললাম তাকে, কিন্তু তার নাকি লজ্জা লাগছে, তাই সে আমার পিছু পিছু আসছে। এ নিয়ে আপনি আর দুশ্চিন্তা করবেন না। আপনি বরং এক কাজ করুন, আপনার বাড়ির যত চাকর বাকর আছে তাদের সকলকে ডেকে আনুন এক্ষুনি। কেন ঠাকুর মশাই? কাজ আছে, শিগগিরই ডাকুন। আমার কথা মতো অল্প কিছুক্ষণের মধ্যেই কয়েকজনের একটি চাকরের দল হাজির হলো বৈঠকখানায়। মোটে জনা 5 লোক। আমি তাদের সকলের হাতে একটা করে কালো সুতো বেঁধে দিলাম, গ্রাম প্রধানের হাতেও দিলাম একটা। তারপর ঘটিতে করে কিছুটা জল আর প্লেটে করে কিছুটা সিঁদুর নিয়ে একজন চাকরের সাথে বেরিয়ে এলাম বাড়ির বাইরে। তারপর সেই চাকরটিকে সেই বাড়ির চারপাশটা সিঁদুর আর জল দিয়ে বন্ধ করে দিয়ে আবার ফিরে এলাম বৈঠকখানায়। প্রধানমশাই তখন চিন্তামগ্ন হয়ে বসেছিলেন চেয়ারে, চাকর বাকরেরা প্রস্থান নিয়েছে। আমিও এসে বসলাম প্রধানমশাইয়ের পাশের ফাঁকা চেয়ারটায়। অমনি শুনতে পেলাম বৃষ্টির শব্দ। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তখনই 16 কলা পূর্ণ করে বিদ্যুৎ মহাশয় প্রস্থান নিলেন। ওনার প্রস্থানে চারিদিক নিম্নজিত হলো কালো অন্ধকারে। সে কি নিকষ কালো অন্ধকার, নিজের দেহখানাও দেখা যাচ্ছিল না। প্রধান মশাই এক চাকরের উদ্দেশ্যে বলে উঠলেন, এ রামু, কোথায় গেলি? একটা বাতি দিয়ে যা বৈঠকখানায়। বাতি হাতে রামু এলো বেশ খানিকটা সময় পরে। এতক্ষণ আমি আর প্রধান মশাই সেই অন্ধকারে ভূতের মতো থম মেরে বসেছিলাম। রামু কূপবাতিটা রাখলো আমাদের সামনে ছোট্ট টেবিলটায়। তাতেই বাতির হলদে আলো খানিকটা আলোকিত হলো ঘরের ভেতরটা। বাতিটা রেখে রামু বিদায় নিল। আমি এবার প্রধান মশাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলাম, আচ্ছা প্রধান মশাই, আপনার মেয়ের এমন অবস্থা কতদিন থেকে হচ্ছে? কেমন অবস্থা ঠাকুর মশাই? এই যে কথায় কথায় অমন রাগান্বিত হওয়ার স্বভাবটা, সেটা কতদিন হলো হচ্ছে? এই ঘটনার সূত্রপাত প্রায় মাস 5 আগে থেকেই। আচ্ছা ঠাকুর মশাই, আপনি হঠাৎ আমার মেয়ের কথা কেন জানতে চাইছেন বলুন তো? প্রধানের কথায় আমি খানিকক্ষণ চুপ হয়ে রইলাম। আসলে ততক্ষণে আমি মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। তারপর বললাম, দেখুন প্রধান মশাই, আমি জানি আমি এখন যে কথাগুলো আপনাকে বলবো তা হয়তো আপনার বিশ্বাসযোগ্য হবে না, কিন্তু বিশ্বাস করুন, এইটাই সত্যি। কি হয়েছে ঠাকুর মশাই? কোন অঘটন ঘটেছে কি? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, প্রধান মশাই, যে অপশক্তি আপনাদের গ্রামে নারকীয়তা চালাচ্ছে সে আপনার ঘরেই মজুদ ছিল এতদিন। আমার কথা শুনে চমকে উঠলেন প্রধান মশাই। চমকাবারই কথা। উনি কাঁপতে কাঁপতে আমায় বললেন, এইসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? সেই অপশক্তি আমার ঘরে কোথায়? আর কেই বাসে? সে আর কেউ নয় প্রধান মশাই, সে আপনার মেয়ে শর্মিষ্ঠা। আমার মেয়ে অপশক্তি? এ হতে পারে না ঠাকুর মশাই। বেশ অবাক আর উত্তেজিত রাগী কণ্ঠে প্রধান মশাই বললেন কথাটা। আমি প্রত্যুত্তরে নরম গলায় বললাম, আমি যা বলছি তা এক বর্ণীয় মিথ্যা নয় প্রধান মশাই, তার প্রমাণ কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন আপনি। আর একটা কথা প্রধান মশাই, আপনার মেয়ে আর বেঁচে নেই, সে 5 মাস আগেই মারা গিয়েছে। ওই অপশক্তিটা আপনার মেয়েকে মেরে তবেই ওর শরীর নিয়েছে। ঠাকুর মশাই, এসব কি বলছেন আপনি? আমার মেয়েটা মারা গেছে? সে কি করে সম্ভব? একটু আগেও তো মেয়েটা আমার সামনেই ছিল। ও আপনার মেয়ে ছিল না প্রধান মশাই, ও ওই রক্ত পিশাচিনীটা ছিল। আসুন আমার সঙ্গে। কোথায়?
আমার সঙ্গে চলুন, গেলেই এই পুরো ঘটনাটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কথা বলেই কূপ বাতিটা হাতে নিয়ে আমি হাঁটা লাগালাম সিঁড়ির দিকে। আমার পিছু পিছু আসলেন গ্রাম প্রধান। এক এক করে সিঁড়ি বেয়ে আমরা পৌঁছে গেলাম তৃতীয় তলায়। তৃতীয় তলার একেবারে শেষের ঘরে ঢুকে গালিচা উঠিয়ে ঘরের একেবারে মাঝখানে একটা ছোট্ট 4 কোণার মতো একটা পথ আবিষ্কার করলাম, যদিও তার মুখটা বন্ধ ছিল। সেইটা খুলে আমরা দেখতে পেলাম সরু সিঁড়ি পথ। কূপবাতির আলোয় দেখলাম সিঁড়ির ধাপগুলো ক্রমশ নেমে গেছে নিচের দিকে। আমরাও সেই সিঁড়ি পেয়ে নিচে নামতে লাগলাম। অত্যন্ত সরু এবং হালকা সিঁড়ি। মনে হচ্ছিল এই বুঝিটা আমাদের দুজনের ভার সামলাতে না পেরে আমাদের দুজনকে সঙ্গে নিয়ে গড়গড়িয়ে ভেঙে পড়বে নিচে, কিন্তু না, তেমনটা হলো না। আমরা বেশ বহাল তবিয়তেই নিচে নামলাম। সিঁড়ি পথ যেখানটায় শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে একটা সরু করিডোর। আমরা করিডোর দিয়ে কিছুটা সামনে এগিয়ে একখানা ঘর দেখতে পেলাম। প্রধান মশাইকে নিয়ে আমি ঢুকলাম সেই ঘরে। ঘরটা খুব একটা বড় নয়, মাঝারি আকারের ঘর। ঘরে কোনো আসবাবপত্র নেই, তার পরিবর্তে ঘরের মাঝখানে সাজিয়ে রাখা হয়েছে একটা নরকঙ্কাল। তার পাশেই রাখা আছে অন্যান্য উপকরণ, সিঁদুর, শ্মশানের মৃতদেহের ভস্য আর একটা পুতুল। তাছাড়া ঘরের দেওয়ালে লাল রক্ত দিয়ে আঁকা হয়েছে কি সব যন্ত্র। এসব দেখে আমি প্রধান মশাইয়ের উদ্দেশ্যে বলে উঠলাম, এইখানে বসেই আপনার মেয়েরূপী ওই পিশাচিনীটি সাধনা করে, পুজো করে শয়তানের। আমার কথা শুনে প্রধান মশাই ঘরের চারিদিক পানে তাকালেন, তারপর আশ্চর্য হয়ে বললেন, এইটা কোন ঘর? এমন ঘরের হদিস তো আমরা কখনো কোনোদিন আগে পাইনি। এমনকি আমার পূর্বপুরুষরাও এ বিষয়ে কিছু বলে যায়নি। আমি একটু ব্যঙ্গ করেই বললাম, বলবে কি করে, তারা নিজেরাই তো জানতো না এই ঘরের সন্ধান। এবার যেন আরো খানিকটা অবাক হলেন প্রধান মশাই। উনি এবার খানিকটা সন্দেহে সুরে বললেন, আমার পূর্বপুরুষরা না জানলে আপনি এই ঘরের কথা জানলেন কি করে? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, সে অনেক বড় কাহিনী প্রধান মশাই, খুবই গোপনীয়। সে কথা না হয় নাই বা বললাম, শুধু এটুকু জেনে রাখুন, আপনি যা দেখছেন, যা শুনছেন, সব সব সত্যি। আমার কথা শেষ না হতেই ঘরের দরজাখানা সশব্দে বন্ধ হয়ে গেল। ঘরের উত্তাপ ছাড়তে লাগলো, গুমোট হতে লাগলো ঘরের পরিবেশ। আমি আর দেরি করলাম না, দ্রুত প্রধান মশাইয়ের চারিদিকে একখানা গণ্ডি এঁকে দিয়ে বলে উঠলাম, যাই হয়ে যাক না কেন, এই গণ্ডি ছেড়ে আপনি বেরোবেন না প্রধান মশাই। কেন ঠাকুর মশাই? সে আসছে প্রধান মশাই, সে আসছে। আমি যে আপনাকে এখানে নিয়ে এসেছি এ কথা সে বুঝতে পেরেছে, তাই তো সে ঝড়ের গতিতে এদিকে আসছে। আপনি কিন্তু কিছুতেই এই গণ্ডি পেরিয়ে বাইরে বেরিয়ে আসবেন না। মনে রাখবেন, যতক্ষণ আপনি এই গণ্ডির ভেতরে থাকবেন ততক্ষণ ওই পিশাচিনী আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনার কি হবে ঠাকুর মশাই? আমাকে নিয়ে ভাববেন না প্রধান মশাই, ওই রক্ত পিশাচিনীটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা শেষ না করতেই হাওয়ায় ভাসতে ভাসতে ঘরে প্রবেশ করল শর্মিষ্ঠারূপী সেই রক্ত পিশাচিনীটা। আমাকে আর প্রধান মশাইকে ও সাধনার ঘরে দেখে প্রচন্ড রাগে গড়গড় করতে করতে বলে উঠল, এত বড় সাহস তোর! আমি বারণ করা সত্ত্বেও ওই বুড়োটাকে নিয়ে আমার সাধনার ঘরে ঢুকলি। এর মাসুল তোদের দিতে হবে, দিতেই হবে। বলেই পিশাচিনীটা এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমি ততক্ষণে আবারও মন্ত্র জপ শুরু করে দিয়েছি। পিশাচিনীটা আমার কোনো ক্ষতি করতে না পেরে এবার এগুতে লাগলো প্রধান মশাইয়ের দিকে। প্রধান মশাই কান্না ভেজা গলায় বলে উঠলেন,
তোর বিষ্টাবা, কি হাল হয়েছে তোর? এভাবে 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 বলছিস কেন কথা? আমাকে চিনতে পারছিস না বা? আমি তোর বাবা। মেয়ে? প্রধান মশাইয়ের কথা শুনে পিসাচিনিটা অট্ট হাসিতে ফেটে পড়ল। তার হাসিতে কেঁপে উঠল ছোট্ট ঘরখানা। আস্তে আস্তে সে বলল, তোর মেয়েকে তো আমি 5 মাস আগেই মেরে ফেলেছি। এ আর তোর মেয়ে নেই, তোর মেয়ে মরে গেছে। পিসাচিনিটা যত এগুতে লাগলো, প্রধান মশাই ভয়ে এক পা করে পিছুতে একটা সময় গণ্ডির বাইরে চলে গেলেন। তখনই আমি খেয়াল করলাম প্রধান মশাইয়ের হাতে বেঁধে দেওয়া সেই কণা সুতোখানাও নেই। এদিকে পিসাচিনিটা প্রায় প্রধান মশাইয়ের কাছে পৌঁছে গেছে। ওই সুতো ছাড়া প্রধান মশাইকে বাঁচানো আর কোনো রাস্তা নেই। দেখলাম পিসাচিনিটা আমার চোখের সামনেই প্রধান মশাইয়ের গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে দিল। প্রধান মশাইয়ের অবস্থা তখন নাজুক। মুখের ভেতর থেকে জিহ্বা বের হয়েছে বেশ খানিকটা, চোখ দুটো বিস্ফারিত। বুঝলাম দম ফুরিয়ে আসছে তার, কিন্তু আমি কিছুই করতে পারছি না। হঠাৎ সেই সময় আমার গলার রুদ্রাক্ষের মালার দিকে দৃষ্টি পড়ল আমার। আমি তৎক্ষণাৎ গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলে ছুটে গিয়ে পরিয়ে দিলাম প্রধান মশাইয়ের গলায়। সঙ্গে সঙ্গে পিসাচিনি প্রধান মশাইয়ের গলা ছেড়ে ছিটকে পড়ল পিছনের দিকে। আমি ঝোলার ভেতর থেকে খানিকটা সিঁদুর আর শ্মশানের ভস্য মন্ত্রপুরে ছুড়ে দিলাম তার দিকে। আমার ছিটিয়ে দেওয়া মন্ত্রপুত সিঁদুর আর ভস্যে কাজ হলো। পিসাচিনিটা মাটিতে শুয়েই মারণ চিৎকার জুড়ে দিল। সেই সুযোগে আমি প্রধান মশাইয়ের হাত ধরে দৌড়ে সেই ঘর থেকে বাইরে বেরুতে বললাম, তাড়াতাড়ি এখান থেকে চলুন প্রধান মশাই। আমার মন্ত্রপুত সিঁদুর আর ভস্য খুব বেশিক্ষণের জন্য কাবু করতে পারবে না ওই পিসাচিনিটাকে। চলুন শিগগিরই। আমি আর প্রধান মশাই ঘরের বাইরে এসে ঘরটা বাহির থেকে লাগিয়ে দিয়ে সেই সরু সিঁড়ি পথে চলে এলাম তেতলার ঘরটাতে। তারপর সেই ঘর থেকে বেরিয়ে ঘরের দরজা এঁটে ঘরের সামনেই হোম যজ্ঞে বসলাম। যজ্ঞের সব কিছু আগে থেকে জোগাড় করে রেখেছিলাম। আমি যখন যজ্ঞ করছিলাম তখনও ভেতরের সেই গুপ্ত ঘর থেকে ভেসে আসছিল ওই পিসাচিনির কণ্ঠস্বর। রাগে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে সে বলছিল, সাধারণ এই হোম যজ্ঞ করে আমায় আটকে রাখতে পারবি ভেবেছিস? পারবি না, কখনো পারবি না। আমি ফিরব, আমি আবার ফিরব এই সূর্যপুরে। তোদের কাল হয়ে ফিরব আমি। এক সন্তান হারা মাকে তোরা তোরা কষ্ট দিয়ে মেরেছিস, এত সহজে পার পেয়ে যাবি? কখনো না। আমার বাচ্চাটা তোদের কারণে বেঁচে উঠতে পারেনি, শুধু তোদের কারণে। কথাটা বলেই পিসাচিনি আচমকা কান্নায় ভেঙে পড়ল। দরজার ওপাশ থেকে ভেসে আসছে তার গুনগুন কান্নার স্বর। আমি তখনও হোমযজ্ঞ করছি। যজ্ঞ শেষে মন্ত্র দিয়ে ঘরটা তালা দিয়ে বন্ধ করে দিলাম। তারপর গ্রাম প্রধানের উদ্দেশ্যে বললাম, আপনি এক্ষুনি রাজমিস্ত্রিদের খবর দিন, ওরা এসে যেন এই দরজার সামনে একটা দেয়াল তুলে দেয়। তাহলে ভবিষ্যতে আর কেউ এই ঘরের দরজা খুলতে পারবে না। ভয় নেই, ওই ভয়ঙ্কর পিশাচিনীকে আমি বন্দি করে রেখেছি। ও আগামী 100 বছরের মধ্যে আর বেরোতে পারবে না। তবে আপনাদের বংশে যদি 100 বছর পর আবার কোনো কন্যা সন্তান জন্ম নেয়, তবে সেই কন্যা সন্তানকে মেরে ওই পিশাচিনী আবার ফিরে আসবে। এর কি কোনো বিহিত নেই ঠাকুর মশাই? পিশাচিনীটাকে কি একেবারে শেষ করা যায় না? কিছু কিছু অপশক্তি আছে যাদের বিনাশ করা অসম্ভব প্রধান মশাই। এও ঠিক তাদেরই দলে। ইনি কোনো সাধারণ অপশক্তি নন। উনি ওনার মৃত্যুর আগে ছিলেন এক সিদ্ধ তন্ত্র সাধিকা। তন্ত্র সাধিকা? কে উনি? আর আমাদের বংশের সাথে ওনার কিসের সম্পর্ক ঠাকুর মশাই? উনি এক সময় আপনাদের এই সূর্যপুরের এক জমিদার পত্নী ছিলেন। নাম ছিল ভৈরবী। জমিদার রুদ্রনারায়ণের স্ত্রী ছিলেন তিনি। এই সূর্যপুরের গ্রামবাসী তাকে ডাকতেন ছোট গিন্নিমা বলে।
জমিদার বাড়িতে ছোট গিন্নিমায়ের দিন বেশ ভালোই কাটছিল। একদিন পৃথিবীর সকল সুখ তার পায়ের কাছে হানা দিল। বিয়ের 5 বছর পর প্রথম মাতৃত্বের স্বাদ পেলেন তিনি। জমিদার, প্রজা সকলেই বেশ খুশি সে সংবাদ শুনে। গ্রামে গ্রামে খুশির বন্যা বয়ে যাচ্ছিল, কিন্তু কিন্তু সে খুশি, সে আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। অচিরেই এক কালো মেঘ এসে আশ্রে পড়ল জমিদার বাড়ির দোরগোড়ায়। যেদিন ছোট গিন্নিমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল, সেই দিনকেই ঘটল অঘটনটা। সন্ধ্যার প্রাক্কালে গিন্নিমা প্রসব করলেন এক মৃত সন্তান। ভেঙে পড়লেন জমিদার মশাই, তবুও সামলে নিলেন নিজেকে। গিন্নিমাকে আশ্বাস দিলেন, কিন্তু ওনাদের ওপর থেকে সেই কালো মেঘ সরল না। গিন্নিমা পর 5 বার মৃত সন্তান প্রসব করলেন। তারপর জমিদার মশাই একেবারে ভেঙে পড়লেন। বংশের পরবর্তী বংশধরের জন্য তিনি তার নায়েবের কথায় দ্বিতীয় বিবাহ করলেন। গিন্নিমা 5-5টা সন্তান হারানোর শোকে তখন এমনিতেই কাতর হয়ে পড়েছেন। তার উপর স্বামীর দ্বিতীয় বিবাহ শুনে যেন শোকে পাথর হয়ে গেলেন। এমন সময় উনি সাহায্য নিলেন তন্ত্র সাধনার। যে ঘরে আপনাকে আমি কিছুক্ষণ আগে নিয়ে গেছিলাম, সে ঘরে বসেই তন্ত্র সাধনা করতেন তিনি। অল্পদিনেই উনি সাধনায় সফল হলেন, পরিণত হলেন শক্তিশালী সাধিকায়। তারপর নিজের মৃত সন্তানদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনবেন বলে সিদ্ধান্ত নিলেন। এজন্য ওনার প্রয়োজন ছিল এক শিশুর দেহ। উনি ওনার দাসীকে দিয়ে গ্রাম থেকে একটা বছর 5-এর কন্যা সন্তান আনালেন। তারপর শিশুটিকে ওই ঘরে এনে উপাচার করতে লাগলেন। উপাচারের শেষে যখন তিনি ওই কন্যা সন্তানটিকে মেরে তার পরিবর্তে তার সন্তানদের প্রাণ প্রতিষ্ঠা করবেন, তখন উনি খেয়ালই করলেন না যে গ্রামের এক লোক ওনার এই কর্মকাণ্ড দেখে ফেলেছে। লোকটা বাচ্চাটিকে বাঁচানোর জন্য দ্রুত গ্রামে চলে যায়। তারপর গ্রামের লোক গিন্নিমার এহেন নিকৃষ্ট কাজের কথা শুনে লাঠি সোটা নিয়ে ছুটে আসে জমিদার বাড়ির প্রাঙ্গণে। জমিদার রুদ্রপ্রতাপকে সবকিছু খুলে বললে তিনি নিজের গ্রামের কিছু লোককে নিয়ে সেই ঘরে যান। দেখেন সত্যিই এক কন্যা সন্তানকে অদ্ভুত এক নকশার মধ্যে শুইয়ে দিয়ে অন্নপূর্ণা দেবী চোখ বন্ধ করে কি সব আউড়িয়ে চলেছেন। জমিদার মশাই তবুও নিজের স্ত্রীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু গ্রামবাসীরা এতটাই ক্ষিপ্ত ছিল যে সেই মুহূর্তে উনি কিছুই করতে পারেননি। ওনার চোখের সামনেই গ্রামবাসী অন্নপূর্ণা দেবীকে টেনে হিচড়ে জমিদার বাড়ির প্রাঙ্গণে নিয়ে আসে। তারপর প্রাঙ্গণের ওই জামরুল গাছটার সঙ্গে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারে। মরার সময়েই উনি চেঁচিয়ে সবাইকে বলেছিলেন, আমাকে আমাকে এইভাবে মেরে তোরা ঠিক করলি না। আমি আবার আসবো এই গ্রামে। শুনে রাখ তোরা, যেমন আমার সন্তানদের এই পৃথিবীতে তুই আসতে দিলি না, তেমনি এই জমিদার বংশে আগামী 100 বছর কোনো কন্যা সন্তান জন্মাবে না। আর যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, তবে আমি তাকে মেরে তার শরীরে প্রবেশ করব, আমার সন্তানদের এই পৃথিবীতে আবার ফিরিয়ে আনবো। আর এই সূর্যপুর গ্রামটাকে একেবারে শ্মশানপুরী বানিয়ে দেব। মনে রাখিস, আমি ফিরবই। কি সর্বনাশ! তারপর আর কি, অন্নপূর্ণা দেবীর অভিশাপে সেই জমিদার বংশে 100 বছরেও কোনো কন্যা সন্তান জন্ম নেয়নি। 100 বছর পর যখন আপনার মেয়ে জন্ম নিল, তখন উনি আপনার মেয়েকে মেরে তার শরীরে প্রবেশ করে ওনার সন্তানদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। তবে এবারেও বিফল হলেন তিনি। তবে আবার 100 বছর পর ফিরবেন। তখন হয়তো আমার মতোই কেউ এসে আবার ওনাকে এভাবে বন্দি করে রাখবে। এভাবেই অনন্তকাল চলবে। কিছু অপশক্তি এভাবেই বছরের পর বছর আটকে থাকে কোনো ঘরের অন্ধকারে তার অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য। আমাদের গ্রামটাকে এভাবে উনি শেষ করে দিলেন কেন ঠাকুর মশাই? গ্রামের নিরপরাধ মানুষগুলো তো ওনার কোনো ক্ষতি করেনি। যারা করেছিল
তারা তো সবাই দেহ ত্যাগ করে পরলোকে গমন করেছে। সে তো আপনার পূর্বপুরুষরাও করেছেন প্রধান মশাই। আসলে উনি এসব ওনার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করেছেন। মৃত্যুর সময় উনি বলে গিয়েছিলেন যে উনি এই সূর্যপুর গ্রামকে শ্মশানপুরীতে পরিণত করে দেবেন। তেমনটাই করেছেন উনি। ধীরে ধীরে উনি এই গ্রামটাকেই নিশ্চিহ্ন করে দিতেন। আমার মেয়েটার দেহ কি পাবো না ঠাকুর মশাই? না প্রধান মশাই, ও দেহ আপনি আর পাবেন না। ও দেহ ও ঘরেই পচে গলে যাবে। ওই ঘরে যাওয়া এখন সম্ভব নয়। তাছাড়া আপনি তো নিজেই দেখলেন দেহটা উনি নিজের দখলে নিয়েছেন। আমার কথা শুনে বৃদ্ধ প্রধান মশাই এবার ভেঙে পড়লেন। ভেঙে পড়বারই কথা। একমাত্র মেয়ে ওনার, তার শেষকৃত্যটাও তিনি করতে পারলেন না। এতটুকু বলে থামলেন তারানাথ। আমি আর কিশোরী এতক্ষণ খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনছিলাম। আমি বললাম, আচ্ছা, এরপর ওই গ্রামের আর কোনো খোঁজ নিয়েছিলেন ঠাকুরমশাই? তারানাথ মাথা নাড়তে নাড়তে বললেন, নিয়েছিলাম বই কি। আমার সামনেই তো ওই দরজার সামনে দেওয়াল তুলেছিলেন প্রধান মশাই। আমি অবশ্য তার পরের দিনই ফিরে গিয়েছিলাম তাল দেখে, অবিনাশ মুখুজ্জের বাড়িতে, তার নাতনির অন্নপ্রাশন অনুষ্ঠানে। কয়েকদিন ছিলাম সেখানে। তখনই শুনেছিলাম ওই বাড়িতে নাকি রাতের বেলা সেই পিশাচিনি ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শোনা যায়। এ নিয়েও প্রধান মশাই এসেছিলেন আমার কাছে। আমি বলেছিলাম প্রথম কয়েকদিন এমন অনেক কিছুই শুনতে পাবেন তিনি, তারপর সবটা আবার আগের মতোই ঠিক হয়ে যাবে। হয়েও ছিল তাই। মাসখানেক অমন চিৎকার কান্নার শব্দ শোনার পর আবার একটা সময় তার থেমেও গিয়েছিল। তাহলে আপনি বলছেন এই প্রথম আপনি কোনো অপশক্তির কাছে পরাজিত হয়েছিলেন? সে বলতে পারো। আসলে জানো তো, বিশ্ব ব্রহ্মাণ্ডেও এমন অনেক অপশক্তি থাকে যাদের শক্তি তন্ত্র সাধনা আমাদের থেকেও অনেক বেশি। তাদের বিনাশ করা যায় না। তারা এভাবেই বছরের পর বছর পৃথিবীতে বিরাজ করে। কথাটা বলে তারানাথ থামল। আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টিও থেমেছে। ঠিক আছে, এবার তোমরা এসো, আমিও একটু বিশ্রাম নেব। বিকালে আবার কে যেন আসতে চেয়েছে। আমি আর কিশোরী তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম বৃষ্টি থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো থমথম করছে কালো মেঘে, জলো বাতাস দিচ্ছে। আমি কিশোরীকে কনুই দিয়ে একটু গুঁতো মেরে বললাম, বিশ্বাস হলো? সে আমার কথার কোনো উত্তরই দিল না। শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ ও জমিদার বাড়ির অভিশাপ। গল্পের সূত্রধার আমি প্রদ্যুৎ। কথক ও বিভূতির ভূমিকায় রৌনক, তারানাথ রূপঙ্কর। বিভিন্ন চরিত্রায়নে সৃষ্টি, রাজ, রাজু, তমাল, অভিজিৎ, সুমন, বর্ণালী। নাট্যরূপদান দেবলীনা। প্রচ্ছদ অঙ্কনে 49C প্রোডাকশন ক্লাব। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে 49C প্রোডাকশন ক্লাব। সমগ্র পরিচালনায় গল্প মালঞ্চ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।